গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প ক্লিওপেট্রা। আজকে ৮ম পর্ব। আবার বিলাস ব্যসনে মগ্ন হয়ে পড়ল ক্লিওপেট্রা আর অ্যান্টনি। প্রায় প্রতি রাতেই ভোজসভার আয়োজন করল ক্লিওপেট্রা। রাজকোষ খালি হতে আরম্ভ করল আমন্ত্রিত অতিথিদের উদরপূর্তি করতে গিয়ে। সিজারের বিরুদ্ধে ওর যুদ্ধটা স্থগিত রইল। ক্লিওপেট্রা ওর কাছে দূত পাঠালো বেশ কয়েকবার, প্রতিবারই মুখ কালো করে ফিরে এলো দূতেরা। সিজার দূত পাঠালো না একবারও। অন্য কিছু ঘুরপাক খাচ্ছিল ধুরন্ধর লোকটার মাথায়। শেষ পর্যন্ত আলেকজান্দ্রিয়াকে রক্ষা করতে সৈন্য জড়ো করতে আরম্ভ করল ক্লিওপেট্রা আর অ্যান্টনি। ওদেরকে ধ্বংস করার যে প্রতিজ্ঞা নিয়ে আলেকজান্দ্রিয়ায় আবার পা রেখেছিলাম, সেই প্রতিজ্ঞাটা পূরণ করতে চার্মিয়নকে সঙ্গে নিয়ে আমিও কাজ চালিয়ে যেতে লাগলাম অত্যন্ত গোপনে। ক্লিওপেট্রা প্রায় আমাকে ডেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ চায়। সঠিক পরামর্শ না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলে ওকে, অ্যান্টনিকে খুশি রাখুন, সুখী রাখুন, নইলে আপনার কাছ থেকে আবার দূরে সরে যেতে পারেন তিনি। অন্ধের মতো আমাকে বিশ্বাস করল ক্লিওপেট্রা। ভয়ও পায় কিছুটা, তাই কথা না বাড়িয়ে আমার পরামর্শ মতো কাজ করে যায়। রাজকোষের অবস্থা সম্পর্কে ওকে যতটা সম্ভব উদাসীন রাখার চেষ্টা করি আমি। স্পষ্ট টের পাচ্ছি যুদ্ধ অবশ্যম্ভাবী, আবার এও বুঝতে পারছি অর্থের অভাবে যুদ্ধটা বেশি দিন চালাতে পারবে না ক্লিওপেট্রা। খেয়ে খেয়ে দিন দিন মোটা হচ্ছে অ্যান্টনি। ওকে দেখলেই বোঝা যায় সে আর আগের অ্যান্টনি নেই। সুখী হওয়ার ঔষধ দরকার নাকি প্রতিদিন জানতে চাই ওর কাছে। প্রথম প্রথম খুব একটা আগ্রহ দেখালো না অ্যান্টনি। পরে একদিন ক্লিওপেট্রার সঙ্গে ঝগড়া করে নিজেই ওই ক্ষতিকর জিনিসটা চাইতে এলো আমার কাছে। কড়া মাত্রায় জিনিসটা দিলাম ওকে। আসলে ঔষধটা ছিল নেশা উদ্রেককারী এক ধরনের তরল, যা পান করা মাত্র অদ্ভুত এক পুলক ছড়িয়ে পড়ে সারা দেহে। খুব সুখী মনে হয় নিজেকে। নিয়মিত গ্রহণে যে খুব সহজেই আসক্ত হয়ে পড়তে পারে ওষুধটাতে। অ্যান্টনিও হলো তাই। দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে সে। সারাদিন না খেয়ে থাকে আর সন্ধ্যার পর হামলে পড়ে রাজকীয় সব খাবারের উপর। লোকেরা কিভাবে যেন জেনে গিয়েছিল আলেকজান্দ্রিয়ার কাছে আছে সাধু অলিম্পিয়াস। আমার সঙ্গে দেখা করতে এলো দু একজন, রক্ষীরা তাড়িয়ে দিল ওদের। পরে দর্শনার্থীদের সংখ্যা বাড়ল। ক্লিওপেট্রাকে বলে কয়ে রাজি করিয়ে ওদের সঙ্গে দেখা করার অনুমতি নিলাম। লোকের সঙ্গে মিশতে ইচ্ছা করতো না আমার, তারপরও করলাম কাজটা। উদ্দেশ্য ছিল ক্লিওপেট্রার পতন ত্বরান্বিত করা। দেশের কি অবস্থা, যুদ্ধ শুরু হলে রানী কি করবে ইত্যাদি বিভিন্ন বিষয়ে রোগীরা প্রশ্ন করে আমাকে। সত্য মিথ্যা মিলে উত্তর দেই আমি। সহজ সরল লোকেরা আমার উত্তর পুরোপুরি বিশ্বাস করে। পরে নিজেদের মধ্যে আলোচনার সময় তিলকে তাল বানায়, আর চালাক ধূর্তরা একই উত্তরে বিভ্রান্ত হয়ে যায়, খোঁজখবর করতে আরম্ভ করে। ওদের দূর কত দূর বুঝেই উত্তর দেই, সুতরাং মিথ্যাটা ধরতে পারে না ওরা। কাজেই আলেকজান্দ্রিয়ার অধিবাসীদের মনে ক্লিওপেট্রার বিরুদ্ধে একটা চাপা অসন্তোষ তৈরি করতে সক্ষম হলাম। সবচেয়ে বড় কথা, পবিত্র মানুষ হিসেবে সবার সন্দেহের ঊর্ধ্বেই থেকে গেলাম। যুদ্ধের জন্য লোক জোগাড়ের উদ্দেশ্যে আমাকে মেমফিসে পাঠালো ক্লিওপেট্রা। সেখানে গিয়ে নামি দামি লোকদের সঙ্গে দেখা করলাম আমি। একটা সভা করলাম ওদের নিয়ে। নিজেকে ক্লিওপেট্রার মন্ত্রণা সভার সবচেয়ে বড় মন্ত্রণাদাতা পরিচয় দিয়েই খুবই জ্ঞান গর্ভ কথা বলতে আরম্ভ করলাম। আলেকজান্দ্রিয়া থেকে মেমফিস ছিল যথেষ্ট দূরে, কাজেই অত দূরের পথ পাড়ি দিয়ে ওইসব জ্ঞান গর্ভ কথা বলতে যাওয়ার মানেটা পরিষ্কার হলো না ওদের কাছে। যুদ্ধ চাই না শান্তি চাই প্রশ্নটা করা মাত্রই একেবারে উত্তর দিল সবাই, শান্তি। তারপর বললাম আসল কথা, রানীর লোক দরকার, সাহসী লোক। কাজেই শান্তি চাই এবং জীবনের মায়া আছে এমন কাউকে না পাঠানোর অনুরোধ করলাম ওদের। চেহারা দেখে বুঝলাম হতভম্ব হয়ে গেছে বেচারারা। আমার প্রস্তাবের উত্তরে ওরা বলল, ভেবে দেখবে কি করা যায়। আমার জন্য পথ চেয়ে বসেছিল ক্লিওপেট্রা। বোধহয় ভেবেছিল মেমফিসের সব লোকজনকে সঙ্গে নিয়ে ফিরব আমি। আমাকে একা দেখে মুখটা অন্ধকার হয়ে গেল ওর। জিজ্ঞেস করল, কি ব্যাপার মহান সাধু অলিম্পাস, আপনার চোখ মুখ শুকনো দেখাচ্ছে কেন?
মেমফিসের নেতারা আমার প্রস্তাব ভেবে দেখবেন বলেছেন, জানালাম আমি। আরেকটা কথা মহান রানী। ইচ্ছে করেই থামলাম। কি কথা? বেশি সময় নেই আমার হাতে, তাড়াতাড়ি বলুন। কথাটা শুনতে হয়তো ভালো লাগবে না আপনার। খবরটা যত খারাপই হোক, শুনতে চাই আমি, চিৎকার করে উঠল ক্লিওপেট্রা। আপনি বলুন, কি হয়েছে? মেমফিস ঘুরে এসে আমার মনে হচ্ছে মিশরের সাধারণ জনগণ আর আস্থা রাখতে পারছে না আপনার উপর। যুদ্ধ শুরু হলে ওরা আপনাকে কতদূর সাহায্য করবে, অথবা আদৌ সাহায্য করবে কি না, সন্দেহ আছে আমার। সুতরাং আমার কথা শুনে ক্লিওপেট্রার দুশ্চিন্তাগ্রস্ত চেহারা উদ্বেগের কালো মেঘ দিয়ে আবারও ঢেকে গেল। অ্যালবেস্টার হলে বসেছিল সে। কিছু না বলে শয়ন কক্ষের ভিতরে ঢুকে গিয়ে দরজা লাগালো সজোরে। ক্লিওপেট্রার মন্ত্রণা সভার সদস্যরা রানীর ভবিষ্যৎ অনিশ্চিত বুঝতে পেরে অনিয়মিত হয়ে গেল অ্যালবেস্টার হলে। কেউ কেউ সপরিবারে পালালো আলেকজান্ড্রিয়া ছেড়ে। সব খবরই জানতে পারল ক্লিওপেট্রা। একের পর এক দুঃসংবাদ ওর অতুলনীয় সৌন্দর্যকে ম্লান করে দিল। ব্যাপারটা যেদিন খেয়াল করলাম সেদিন বাড়িতে ফিরে অনেক দিন পর হাহা করে হাসলাম আমি। সিজারের তরফ থেকে পাইরিয়াস নামের এক দাস একটা বার্তা নিয়ে এলো আরও কিছুদিন পর। মরার উপর খরার ঘা এর মতো সেটা আঘাত করল ক্লিওপেট্রা আর অ্যান্টনিকে। অর্ধেক খালি মন্ত্রণা সবার সামনে বার্তাটা পড়ে শোনালাম আমি নিজেই। প্রতাপশালী আক্রমণকারী সিজারের তরফ থেকে মিশরের রানী ক্লিওপেট্রার প্রতি এই বার্তা। আপনি হয়তো এতদিনে আমার শক্তির সামান্য একটা নমুনা দেখতে পেয়েছেন। শুনেছি আপনি খুবই বুদ্ধিমতী, তাই আমার বিশ্বাস আমি প্রকৃতপক্ষে কতটা শক্তিশালী সেটা ভালো মতোই বুঝতে পেরেছেন। এতদিন আমি চুপ করেছিলাম, কারণ নারীর বিরুদ্ধে যুদ্ধ করাকে আমি পুরুষার্জিত কাজ বলে মনে করি না, বরং আমার মতে নারীর ভালোবাসার প্রতীক। মহান রানী, আপনার প্রতি শুধু শান্তি নয়, ভালোবাসার প্রস্তাবও পাঠাচ্ছি আমি। রাজা অ্যান্টনির হৃদয় রাজ্য আপনার দখলে। শুনেছি আপনার মন নাকি ওর জন্য আকুল। যদি আপনি ওকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় আমার হাতে তুলে দিতে পারেন, আমি প্রতিজ্ঞা করছি তাহলে আপনার বিরুদ্ধে আমার সেনাদল একটা তীরও ছুড়বে না। আমি আরও প্রতিজ্ঞা করছি, সম্পূর্ণ অক্ষত অবস্থায় মিশরের রানী হিসেবেই অধিষ্ঠিত থাকবেন আপনি, এবং আপনাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব আমি। মহান রানী ক্লিওপেট্রা, আমাকে আমার প্রতিজ্ঞা পালনে সাহায্য করুন। আপনি হয়তো জানেন ক্ষমা করা আমার স্বভাব বিরুদ্ধ। প্রস্তাব প্রত্যাখ্যাত হলে আমি প্রতিশোধ নেই। বার্তাটা পড়া শেষ করে তাকালাম অ্যান্টনি আর ক্লিওপেট্রার দিকে। অ্যান্টনিকে দেখে মনে হলো সিজারের বার্তা নয়, ওর মৃত্যুদণ্ডের আদেশ পড়েছি। আর ক্লিওপেট্রাকে দেখে মনে হলো ওর পুরো চেহারায় কালি মেখে দিয়েছে কেউ। দৃষ্টি নত করে মেঝের দিকে তাকালাম। আমার দু চোখে খুশি উপচে পড়ছে। আমি চাই না সেটা দেখে ফেলুক অন্যরা। সিজারের ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করল ক্লিওপেট্রা। ভালোবাসা অথবা সিংহাসন, দুটোর মধ্যে যে কোনো একটা ওকে বেছে নিতে হতো। ভেবেছিলাম সিংহাসনটাকে বেছে নেবে সে। ক্ষমতা খুব ভালোবাসত সে, তাই ওর কাজটাই ছিল ওর জন্য স্বাভাবিক। কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম সিজারের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্তে অটল রইল সে। অ্যান্টনি খুব খুশি হলো ক্লিওপেট্রার সিদ্ধান্তে। নিজেকে পাল্টে ফেলল পুরোপুরি। আমার নেশার ঔষধ খাওয়া ছেড়ে দিয়ে এক সপ্তাহের মধ্যে আগের অ্যান্টনি হয়ে গেল। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করল। ওর উৎসাহ দেখে দমে গেলাম কিছুটা। আবার শুরু হয়ে গেল যুদ্ধ, কিন্তু ফলাফলটা অনুকূল হলো না ক্লিওপেট্রার জন্য। এক সপ্তাহের ভিতরে পতন ঘটল পেনিসিয়ামের। শহরটা দখল করে চুপ করে বসে রইল না সিজার। আলেকজান্ড্রিয়ার আরও কাছে এগিয়ে আসতে লাগল। পেলুসিয়ামের পতনের খবরটা নিয়ে রানীর কাছে দৌড়ে গেল চার্মিয়ন। সঙ্গে গেলাম আমিও। ক্লিওপেট্রা আর অ্যান্টনি ঘুমিয়েছিল তখন। উঠুন মহান রানী। বাইরে থেকে দরজা ধাক্কালো চার্মিয়ন। উঠুন, এখন আর ঘুমানোর সময় নেই। পেলুসিয়ামের পতন ঘটেছে। এক ঝটকায় খুলে গেল বন্ধ দরজাটা। উদ্ভ্রান্ত ক্লিওপেট্রাকে দেখতে পেলাম দরজার আড়ালে। কি হয়েছে? অত্যন্ত ক্লান্ত গলায় জিজ্ঞেস করল সে। পেলুসিয়ামের রক্ষক সেকুলাস আত্মসমর্পণ করেছেন। পেলুসিয়ামকে তিনি তুলে দিয়েছেন সিজারের হাতে।
আপনার শত্রুবাহিনী এখন এগিয়ে আসছে আলেকজান্ড্রিয়ার দিকে, এক নিঃশ্বাসে কথাগুলো বলল চার্মিয়ন। ক্লিওপেট্রার পেছনেই দাঁড়িয়েছিল অ্যান্টনি। চার্মিয়নের কথাটা শেষ হওয়া মাত্রই এক লাফে গিয়ে দাঁড়ালো সে বিছানার সামনে, কোষমুক্ত করে হাতে নিল ওর তরবারিটা। তারপর আবার এক লাফে দরজার কাছে এসে একটানে ক্লিওপেট্রাকে নিয়ে গেল ঘরের মাঝখানে, চিৎকার করে বলল, দেবতার শপথ, তুই বিশ্বাসঘাতকতা করেছিস আমার সঙ্গে, নইলে এত তাড়াতাড়ি কিছুতেই পতন হতে পারে না পেলুসিয়ামের। সিজার এত শক্তিশালী নয় যে 7 দিনেই দখল করে নেবে শহরটা। তুই আমাকে ওর হাতে তুলে দেওয়ার জন্য চক্রান্ত করেছিস। সবই তো সাজানো নাটক। এখন তোকে আগে 2 টুকরো করব। বলতে বলতে এক ধাক্কায় ক্লিওপেট্রাকে বিছানার উপর ফেলে দিয়ে মাথার উপর তরবারিটা তুলল অ্যান্টনি। তারপর যাব শয়তানের বাচ্চা সিজারটাকে মারতে। কিন্তু ক্লিওপেট্রাকে নিজের হাতে মারার শপথ নিয়েছি আমি। অন্য কেউ ওকে মারলে আমার প্রতিশোধ পূর্ণ হবে না, তাই ছুটে গেলাম অ্যান্টনির উদ্দেশ্যে। খুড়া হয়েও আমি ওর থেকে যথেষ্ট লম্বা ছিলাম, তাই তরবারিটার বাটটা ধরে ফেলতে কোনো অসুবিধা হলো না আমার। যথেষ্ট জোরাজুরি করল অ্যান্টনি, কিন্তু আমার হাত থেকে ছোটাতে পারল না অস্ত্রটা। এরপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করল। উদ্দেশ্যটা বুঝতে পেরে পেছন থেকে ওর গলা পেঁচিয়ে ধরলাম। একসময় ভারসাম্য রাখতে না পেরে ওকে নিয়ে মাটিতে পড়ে গেলাম। অ্যান্টনির হাত থেকে ছুটে গেল তরবারিটা। ছুটে এসে অ্যান্টনির বুকের উপর আছড়ে পড়ল ক্লিওপেট্রা। কাঁদতে কাঁদতে বলল, তুমি যা বললে তার সবই ভুল অ্যান্টনি। পেলুসিয়ামের পতনের খবরটা এইমাত্র শুনলাম আমি। দেবতাদের শপথ, এর আগে এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। তুমি আমাকে কেন বিশ্বাস করো না অ্যান্টনি? ধীরে ধীরে রাগ প্রশমিত হলো অ্যান্টনির। উঠে দাঁড়ালো সে। তরবারিটার দিকে বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সেটা সজোরে নিক্ষেপ করল মার্বেলের মেঝের উপর। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে শুয়ে পড়ল আবার। 2 হাতে মুখ ঢাকল। আমি আর চার্মিয়নও বের হয়ে এলাম বাইরে। অ্যালবেস্টার হলে আর কেউ নেই দেখে হেসে ফেলল চার্মিয়ন। আসল ঘটনা হচ্ছে, সেকুলাসের সঙ্গে বিশেষ খাতির ছিল চার্মিয়নের। ওর সঙ্গে গোপনে দেখা করে বলেছিল সে যুদ্ধ করে কোনো লাভ নেই, কারণ পেলুসিয়ামের পতন ঘটলে নেতৃত্বের অভাবে আলেকজান্ড্রিয়ার যুদ্ধ হবে না। সুতরাং সিজারের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করাটাই হবে বুদ্ধিমানের কাজ। 7 দিন ধরে যুদ্ধের নামে ময়দান দখল করে রাখল সেকুলাস। সিজারের কাছে দিনে 10 বার করে দূত প্রেরণ করল, আর প্রতিপক্ষ শিবিরের সামান্য উত্তেজনার আভাস দেখতে পেলেই উড়িয়ে দিল সাদা পতাকা। পরে সিজার অগ্রসর হওয়া মাত্রই আত্মসমর্পণ করল। পরদিন আলেকজান্ড্রিয়া আক্রমণ করল সিজারের বাহিনী। ওকে ঠেকাতে যুদ্ধ পরিচালনার ভার নিজের কাছে তুলে নিল অ্যান্টনি। সেদিন দুপুরের দিকে আমাকে ডেকে পাঠালো ক্লিওপেট্রা। গিয়ে দেখলাম অ্যালবেস্টার হলে অল্প কয়েকজন সৈন্যের পাহারায় বসে আছে সে। চার্মিয়ন আর আইসিসকে দেখলাম, কিন্তু মেরাইরাকে দেখতে না পেয়ে বুঝলাম পালিয়েছে মেয়েটা। আসুন মহান সাধু অলিম্পাস। আমাকে ঢুকতে দেখে ঠান্ডা গলায় স্বাগত জানালো রানী। একটা উপকার পাবার জন্যে ডাকলাম আপনাকে। আমি মহান রানীর উপকারের জন্য সবসময় প্রস্তুত। চাটকারিতা করলাম। খোরা না হলে আপনার জন্য সিজারের বিরুদ্ধে লড়াই করতে কোনো আপত্তি ছিল না। একটুখানি বাঁকা হেসে বলল ক্লিওপেট্রা, জ্ঞানী অলিম্পাস, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার পরাজয় খুব কাছে। বোকার মতো কথা বললাম। আপনি বুঝতে পারবেন না তা তো হতে পারে না। ক্লিওপেট্রার 2 চোখের কোণে পানি চিকচিক করতে দেখলাম আমি। একটুও মায়া জাগল না মনে, বরং খুশিতে নাচতে ইচ্ছে করল। চোখ মুখের ভাব গোপন করার জন্য মাথা নিচু করে মেঝের দিকে তাকালাম। সিজার দখল করে নেবে আমার আলেকজান্ড্রিয়া। টপ টপ করে পানি পড়ছে ক্লিওপেট্রার 2 চোখ দিয়ে। হয়তো ধরে নিয়ে যাবে আমার অ্যান্টনিকে, অথবা হয়তো হত্যা করবে, আর আমাকে। 2 হাতে মুখ ঢাকল সে। ওকে সান্ত্বনা দিলাম না। পরাজিত হলেও ধরা দেব না আমি। একটু পর মুখ থেকে হাত সরিয়ে কঠিন গলায় বলল ক্লিওপেট্রা, আমার অনুরোধে এর আগে একবার বিষ বানিয়ে দিয়েছিলেন আপনি, খেয়াল আছে আপনার? উপরে নিচে মাথা নাড়লাম। প্রচণ্ড শক্তিশালী ছিল বিষটা। আরও একবার সেরকম বিষ চাই আমার। পান করা মাত্র মরতে চাই আমি, কোনোরকম যন্ত্রণা যেন না পেতে হয়।
বিদায় যদি নিতে হয় রানীর মতোই বিদায় নেব। আমার ইচ্ছে না হলে কেউ ছুঁতে পারবে না আমাকে। এমন সময় প্রাসাদের সদর দরজা থেকে হট্টগোলের আওয়াজ ভেসে এলো। এক লাফে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল ক্লিওপেট্রা। চেঁচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? অ্যান্টনি, অ্যান্টনি। আগের চেয়েও জোরালো গলায় চেঁচালো লোকেরা, অ্যান্টনি জিতে গেছেন। আমার বুকের ভেতরটা শুকিয়ে গেল। আর ঘুরে দৌড় দিল ক্লিওপেট্রা। বাতাসে খোলা চুল উড়িয়ে হল পার হয়ে প্রাসাদের সদর দরজায় গিয়ে হাজির হলো সে। আমিও গেলাম ওর পিছু পিছু, তবে আরও ধীর গতিতে। গিয়ে দেখলাম অ্যান্টনিকে জড়িয়ে ধরে আছে ক্লিওপেট্রা। আসল ঘটনা কি জানার জন্য যথেষ্ট বিনয়ের সঙ্গে মন্তব্য করলাম, মহান রাজা, আপনি অলৌকিক কাজ করে ফেলেছেন। হাসল অ্যান্টনি, বলল, সাধু অলিম্পাস, লোকের কথায় কান দেবেন না। বাড়িয়ে বলাটা ওদের একটা বোধ অভ্যাস। সিজারকে পরাজিত করতে পারিনি আমি। ওর ঘোড়াসাওয়ার বাহিনী নেমেছিল ময়দানে, সর্বশক্তিতে লড়াই করে ওদের তাড়িয়ে দিয়েছি মাত্র। তবে আমাদের রুমে একটা কথা প্রচলিত আছে, লেজ যেখানে মাথাও সেখানে। আজ লেজ কাটা গেছে সিজারের, আগামীকাল মাথা কাটা যাবে। চোখে অন্ধকার দেখলাম আমি। অ্যান্টনি ওরকম বিচক্ষণতা নিয়ে যুদ্ধ করলে সিজার পরাজিত হতো না কি জানি না, তবে 1 বছরেও দখল করতে পারত না আলেকজান্দ্রিয়া। তুমি দেখে নিও ক্লিওপেট্রা, আমার। কথা শেষ করতে পারল না অ্যান্টনি। তার আগেই আবারও হইচই আরম্ভ হলো প্রাসাদের সদর দরজার সামনে। ঘাড় ঘোরালাম আমরা সবাই। দূত এসেছে, দূত এসেছে, সমবেত কণ্ঠে বলল জনতা। মার খেয়ে ভয় পেয়ে গেছে সিজার, যুদ্ধের অবসান চেয়ে দূত পাঠিয়েছে। সত্যি দূত পাঠিয়েছে সিজার। দূত লোকটা অ্যান্টনির সামনে দাঁড়িয়ে সম্মান জানালো ওকে, তারপর ক্লিওপেট্রাকে। অ্যান্টনির হাতে তুলে দিল একটা বার্তা, আবার সম্মান জানালো অ্যান্টনি আর ক্লিওপেট্রাকে, তারপর চলে গেল। আগ্রহের অতিশয় যে বার্তাটা অ্যান্টনির হাত থেকে কেড়ে নিল ক্লিওপেট্রা, জোরে জোরে পড়তে আরম্ভ করল নিজেই। অভিনন্দন অ্যান্টনি, দারুণ লড়েছেন আপনি, কিন্তু ভুলে যাবেন না দয়া করে, সর্বশক্তিতে আক্রমণ করিনি আমি এখনো। সত্যিই নারীর বিরুদ্ধে লড়াই করতে মন চাইছে না আমার। আমি এখনো মনে করি মত পাল্টাবেন মহান ক্লিওপেট্রা, আমার প্রস্তাবটা মেনে নেবেন। আর আপনার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। আমার তরবারি আপনার ভাগ্য। বিদায়। বার্তাটা শুনে থেমে গেল উপস্থিত লোকজনের সব কোলাহল, আর মনে মনে চিৎকার করতে আরম্ভ করলাম আমি। সে রাতে একটা খোলা মাঠে অ্যান্টনির আদেশ অনুযায়ী ওর সব ক্যাপ্টেনরা জড়ো হলো। ওদের উদ্দেশ্যে একটা জ্বালাময়ী ভাষণ দিল অ্যান্টনি। আমিও ছিলাম সেখানে। খেয়াল করলাম অ্যান্টনির বক্তৃতা শুনে উজ্জীবিত হয়ে উঠেছে সবাই। এতদিন শুধু আক্রমণ থেকে ক্লান্ত হয়ে পড়েছিল ওরা। পরদিন ভোরে আক্রমণ করার শপথ নিল। ওদের চোখে মুখে হয় জিতব না হয় মরব জাতীয় একটা প্রতিজ্ঞা দেখতে পেয়ে প্রমোদ গুনলাম মনে মনে। ঘোড়াসওয়ার বাহিনী বলতে আর কিছুই নেই সিজারের, সুতরাং অ্যান্টনি ওর বাহিনী নিয়ে আক্রমণ করলে স্থলযুদ্ধে নিশ্চিত পরাজিত হতো সে। স্পষ্ট বুঝতে পারছি এই ভাষণেই যুদ্ধটা প্রায় জিতে যাচ্ছে অ্যান্টনি। ওর জেতা মানেই হচ্ছে ক্লিওপেট্রারও জিতা এবং আমার সমস্ত পরিকল্পনার মাঠে মারা যাওয়া। নিজের হাতে ওকে শাস্তি দেওয়ার ওরকম একটা সুযোগ কিছুতেই হারাতে চাইলাম না। তাই ভাষণ শেষে অ্যান্টনির বিদায় নেওয়ার পর যথেষ্ট ঝুঁকি নিয়ে দাঁড়ালাম মঞ্চে। চিৎকার করে বললাম, আক্রমণ করলেই তো মরবে তোমরা। চলে যাচ্ছিল ক্যাপ্টেনরাও। আমার কথা শুনে থেমে দাঁড়ালো সবাই। 2-1 দৌড়ে এলো আমার দিকে এবং খুব সহজেই ধরে ফেলল আমাকে। বাকিরা ঘিরে দাঁড়ালো আমাকে। একজন জিজ্ঞেস করল, লোকটাকে? আরে ওই যে সাধু অলিম্পাস, ভেঙচি বলল একজন। সাধু না ছাই, বাদামি কুকুর কোথাকার। লোকটা আবার জাদু করো, ফুরন খাটল আরেকজন। সাধুটা তো কিছুই নয় সে, তরবারি বের করতে করতে বলল আরেকজন। জাদুকরণ নয়। তরবারিটা মাথার উপর তুলে ধরল সে। অ্যান্টনির বিরুদ্ধে কথা বলিস? এত সাহস তোর? এক্ষুনি এক কোপে তোর মাথাটা ধর থেকে আলাদা করে দিচ্ছি আমি। তোর সাধুগিরি আর জাদুগিরি দুটোই শেষ হয়ে যাবে কিন্তু। দাও। পেছন থেকে উৎসাহ দিল অন্য কেউ।
ফেলে দাও, ওর মাথাটা ফেলে দাও। থামো বোকার দল। এসব পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় ভালোই জানা আছে আমার। দেবতাদের উপাসককে হত্যা করতে চাও? ফলাফল কি হবে ভেবে দেখেছ একবারও? যারা উপস্থিত আছো এখানে সবার উপরে নেমে আসবে দেবতাদের অভিশাপ। কি মনে করো তোমরা আমাকে মেরে যুদ্ধে জিততে পারবে? প্রশ্নটা করেই নাটকীয় ভঙ্গিতে থামলাম। নীরবতা নেমে এলো সারা মাঠে। আমি বিশ্বাসঘাতক নই বলে চললাম আমি। বোকার দল, তোমরা কি আজও চিনতে পারোনি কে বিশ্বাসঘাতক আর কে দেশপ্রেমিক? আমি যদি বিশ্বাসঘাতক হতাম তাহলে কেন চলে গেলাম না সবার মতো? কেন থেকে গেলাম মহান ক্লিওপেট্রা আর মহান অ্যান্টনির আদেশ পালন করতে? তোমরা কি মনে করো যাওয়ার কোনো জায়গা নেই আমার? বোকারা, আমি থাকতাম প্রাচীন কবরের মধ্যে, মাটির অনেক নিচে, যেখানে দিনের বেলাতেও ঢোকে না সূর্যের আলো। সেখানে আত্মাদের সঙ্গে কথা বলতাম আমি। থামলাম। জ্বলন্ত মশালের আলোতে চেহারা দেখলাম সবার। ভয় পেয়ে গেছে অনেকেই, বাকিদের চেহারায় কৌতূহল। তোমরা কি জানো না ভবিষ্যৎ বলতে পারি আমি? তোমরা জানো না রাতে আত্মাদের সঙ্গে যোগাযোগ হয় আমার? তোমরা কি জানো না ওরা আমাকে বলে দেয় যা ঘটবে? তোমরা কি জানো না মহান ক্লিওপেট্রা যখন তার ধ্যান ভাঙিয়ে এই যুদ্ধের ব্যাপারে পরামর্শ চেয়েছিলেন তখন তার দূতেদের আমি ফিরিয়ে দিয়েছিলাম? কেন সেটা অনুমান করতে পারো না তোমরা? আমি আগে থেকেই জানি এই যুদ্ধের ফলাফল কি হবে। ওরা জোর করে আমাকে ধরে না নিয়ে এলে আজ তোমাদের সামনে দাঁড়াতাম না আমি। আমার পরামর্শে মহান অ্যান্টনি আবার আকর্ষিত হয়েছিল মহান ক্লিওপেট্রার প্রতি। আমার পরামর্শেই নির্জন বাস ছেড়ে তিনি ফিরে এসেছিলেন আলেকজান্দ্রিয়ায়। বোকারা, তোমরা কি কোনো খবরই রাখো না? যুদ্ধ কি তোমাদের সব বোধবুদ্ধি কেড়ে নিয়েছে? একটা শব্দ উচ্চারণ করল না কেউই। সত্যি কথা বলতে যেমন ভয় পাও তোমরা, তেমনি সত্য কথা শুনতেও ভয় পাও তোমরা। তাই আমি কথাটা বলা মাত্রই আমাকে ধরলে তোমরা, মেরে ফেলতে উদ্যত হলে। যে লোকটা তরবারি বের করেছিল ওর দিকে তাকালাম আমি। দেখলাম তরবারি ধরা হাতটা নেমে গেছে ওর, মাটি ছুঁয়ে আছে তরবারির ফোলা। ওকে আরো বিভ্রান্ত করে দেওয়ার জন্য জিজ্ঞেস করলাম, কি হলো, তোমার তরবারির ডগা এখন মাটি ছুঁয়ে আছে কেন? একটু আগে না বললে আমাকে হত্যা করবে? সাহস শেষ হয়ে গেল নাকি? তুমি যেই হও না কেন মনোযোগ দিয়ে আমার কথা শোনো। এই পৃথিবীতে আজই তোমার শেষ রাত। আমি বলছি আজই তোমার শেষ রাত। কাল অ্যান্টনির হুকুম পালন করতে গিয়ে শত্রুবাহিনীর হাতে মারা পড়বে তুমি। আমার কথা শেষ হওয়ার আগেই কাঁপতে আরম্ভ করল লোকটা। দুহাত উপরের দিকে তুলে প্রাচীন জাদুকরদের ভঙ্গি অনুকরণ করে বললাম, আমি দেখতে পাচ্ছি পতন হয়েছে আলেকজান্দ্রিয়ার, মহান ক্লিওপেট্রার, মহান অ্যান্টনির। তোমরা যতই বীর বিক্রমে যুদ্ধ করো না কেন, পরাজয় অবশ্যম্ভাবী। সিজারের জয় সুনিশ্চিত। বোকারা, তোমরা কি মনে করো এত রাতে সিজারের গুণ গাওয়ার জন্য এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি? শোনো বোকারা, সাধারণ সৈন্যদের সতর্ক করার কোনো উপায় নেই বলে তোমাদের ভালোর জন্য আবারও। ইচ্ছে করে থামলাম, মাথা নিচু করে তাকিয়ে রইলাম মাটির দিকে। আগ্রহ তৈরি করতে চাইলাম আমার শ্রোতাদের মধ্যে। কিছুক্ষণ পর মাথা তুলে আবারও বলতে আরম্ভ করলাম, একবারও কি ভেবেছ তোমাদের মৃত্যু ঘটলে কি হবে তোমাদের স্ত্রী আর সন্তানদের? একবারও কি ভেবেছ তোমরা মরলে তোমাদের দেবতারা তুষ্ট না রুষ্ট হবেন তোমাদের উপর? তোমাদের সাহস আর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আমি জানি তোমরা প্রত্যেকেই বীর পুরুষ, কিন্তু অকাজে বীরত্ব অপচয় করার চেয়ে আর বড় অপচয় নেই এই পৃথিবীতে। সুতরাং ভেবে দেখো কি করবে তোমরা। দেবতাদের উপাসক, আবারও বলছে তোমাদের, আক্রমণ করলেই মরবে তোমরা। যদি তুমি সত্যি দেবতাদের উপাসক হও তাহলে প্রমাণ দেখাও আমাদের। সহজেই আমার কথা বিশ্বাস করতে চাইল না ওরা। ঠিক আছে, তবে দেখো প্রমাণ। দূরে সরে দাঁড়াও তোমরা। আমার কথা মতো কাজ করার পর ওদেরকে আবার বললাম, শোনো, দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক, শুনতে পাচ্ছ? কান পাতল সবাই, শুনতে পেল। আর মাত্র কিছুক্ষণ, তারপরে আর ডাকবে না কুকুরগুলো বলেই নিজের সম্মোহনী ক্ষমতা প্রয়োগ করলাম সবার উপর। কিছুক্ষণের ভেতরেই আবার ইচ্ছে মতো শুনতে আরম্ভ করল ওরা। এবার তোমরা শুনতে পাবে দেবী সিস্টার ভৌতিক বাজনার আওয়াজ।
ঘরঘরে কণ্ঠে বললাম, জানি আমি যা বলছি ঠিক তাই শুনতে পাচ্ছে ওরা। ওদের সবার চোখে ঘোর দেখতে পেয়ে আবারও আদেশ দিলাম, উপরে তাকাও তোমরা সবাই, দেখো তো মেঘের দেবতা বাক্কাসকে চিনতে পারো কিনা। আমার ইচ্ছায় চোখে ভুল দেখল ওরা। মেঘহীন পরিষ্কার আকাশে হঠাৎ উদয় হলো একটা কালো মেঘ। ধীরে ধীরে একটা মানুষের রূপ নিল সেটা। তারপর সরে যেতে আরম্ভ করল অনেক দূরে অবস্থানরত সিজারের সৈন্যবাহিনীর তাঁবুগুলোর দিকে। বাক্কাস, দেবতা বাক্কাস, চেঁচিয়ে উঠল একজন। আমাদের ছেড়ে চলে যাচ্ছেন দেবতা বাক্কাস, মহান অ্যান্টনিকে ছেড়ে চলে যাচ্ছেন দেবতা বাক্কাস, আমাদের শত্রুর তাঁবুতে আশ্রয় নিচ্ছেন তিনি। সম্মোহন তুলে নিলাম সবার উপর থেকে। একটা হইচই আরম্ভ হয়ে গেল। সত্যি আমি উপাসক। বোঝানোর জন্য হাঁটু কেড়ে বসে পড়লাম মাটিতে। দুহাত জড়ো করে নকল মেঘটার দিকে মুখ ফিরিয়ে প্রার্থনা করতে আরম্ভ করলাম। আমাকে অনেকবার ডাকলো ক্যাপ্টেনরা, শুনেও শুনলাম না আমি। কিছুক্ষণ পর যখন চোখ খুলে তাকালাম, দেখলাম কেউ মাঠে নেই, পালিয়েছে সবাই। পরদিন খুব ভোরে যুদ্ধের ময়দানে এসে হাজির হলো অ্যান্টনি। আক্রমণের পরিকল্পনা করল ওর ক্যাপ্টেনদের নিয়ে। প্রথমে জলপথ দিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নিল সে। ওর আদেশ অনুযায়ী জাহাজগুলো 3 সারিতে অগ্রসর হল। জলপথের আক্রমণের ফলাফলের অপেক্ষায় রইল স্থলবাহিনী। যুদ্ধক্ষেত্রটা থেকে কিছুটা দূরে একটা মোটামুটি উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে সব দেখতে লাগলাম আমি। অ্যান্টনির জাহাজগুলো নিঃশব্দে এগিয়ে গেল সিজারের জাহাজগুলোর দিকে। এত ভোরে আক্রমণের জন্য প্রস্তুত ছিল না সিজার বাহিনী। ওর সৈন্যদের অনেকে ছিল ঘুমিয়ে। ঠিকমতো আক্রমণ করলে নিশ্চিত জিতত দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন। কিন্তু সে যা করল দেখে হতভম্ব হয়ে গেল অ্যান্টনি। জাহাজগুলো শত্রুদের দিকে এগিয়ে গেল ঠিকই, কিন্তু আক্রমণ না করে ভেসে রইল নিঃশব্দে। শত্রুদলকে প্রস্তুত হওয়ার জন্য সময় দিল যথেষ্টের চেয়েও বেশি। এদিকে তীরে দাঁড়িয়ে এই বিশ্বাসঘাতকতা দেখে নিজের চুল ছিঁড়তে আরম্ভ করল অ্যান্টনি। ততক্ষণে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে গেছে সিজারের জাহাজগুলো। যুদ্ধ এড়াতে অ্যান্টনির নৌবাহিনীর ক্যাপ্টেন ওর প্রতিটা জাহাজের মাস্তুলে সাদা পতাকা উড়িয়ে দিতে বলল। সাদা পতাকায় ছেয়ে গেল অ্যান্টনির প্রতিটি জাহাজ। খবর পৌঁছে গেল সিজারের স্থলবাহিনীর কাছেও। প্রাথমিক ধাক্কাটা খুব তাড়াতাড়ি সামলে নিল ওরা। তারপর এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। অ্যান্টনির স্থলবাহিনীর মুখোমুখি হবার পর বর্ষা ছুটতে আরম্ভ করল। পাল্টা জবাব দিল অ্যান্টনির স্থলবাহিনী, কিন্তু ওই বর্ষা আর তীর ছোড়াছুড়ি পর্যন্তই। অ্যান্টনির সৈন্যদের আক্রমণ ধার নেই বুঝতে পেরে আরও সামনে এগিয়ে এলো শত্রুদল এবং অ্যান্টনির সৈন্যরা প্রথমে একজন একজন করে, পরে 5-10 জন করে পালাতে আরম্ভ করল। তরবারি কোষবদ্ধ করে হাসতে লাগলো সিজারের সৈন্যরা। নেমে এলাম পাহাড় থেকে, গিয়ে দাঁড়ালাম অ্যান্টনির কাছাকাছি। অত বড় বিশ্বাসঘাতকতা দেখে প্রথমে কেঁদে ফেলল সে, তারপর স্তব্ধ হয়ে গেল শোকে। হতভম্বের মতো তাকিয়ে রইল পলায়নরত সৈন্যদের দিকে। অ্যান্টনির কাছে দাঁড়িয়েছিল ওর দাস এরোস। অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতে বলল, পালান প্রভু, পালান, চলেন পালিয়ে যাই। সিজারের হাতে বন্দী হবার আগেই পালিয়ে যান। আপনাকে ধরতে পারলে হত্যা করবে লোকটা। হুঁশ ফিরল অ্যান্টনির। ঘুরে দাঁড়ালো সে। যুদ্ধক্ষেত্রে আর কোনো কাজ ছিল না আমার, কাজেই অ্যান্টনির পিছু নিলাম আমি। আমাকে পেছনে আসতে দেখে কিছুদূর গিয়ে থামল অ্যান্টনি। বলল, আমার পিছনে আসার কোনো দরকার নেই মহান সাধু অলিম্পাস। আপনি সোজা রানীর কাছে যান, গিয়ে বলুন বিশ্বাসঘাতকতা করার জন্য ওকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি। সিজারের বউ হওয়ার ইচ্ছে ছিল বললে ওকে আটকাতাম না আমি, বরং সসম্মানে তুলে দিতাম আমার শত্রুর হাতে। আমার ভালোবাসার এত বড় প্রতিদান সে দেবে কল্পনাও করতে পারিনি। দেবতারা ওর উপকারের প্রতিদান দেবে একদিন। বার্তাটা শুনে ক্লিওপেট্রা কেমন লাগবে বুঝে নিয়ে হাত দেরি করলাম না, ছুটলাম ক্লিওপেট্রাকে খবরটা জানাতে। প্রাসাদে ছিল না সে। পরাজিত হলে যেন কিছুতেই সিজারের কাছে ধরা দিতে না হয়, সেজন্য প্রাসাদ থেকে অনেক দূরের একটা জনবিরল জায়গায় নিজের সমস্ত সম্পদ একত্র করে যুদ্ধের খবরের জন্য অপেক্ষা করছিল। পরাজিত হওয়া মাত্রই নিজের সমস্ত সম্পদে আগুন ধরিয়ে দিয়ে নিজেও ঝাঁপ দেবে সেই আগুনে। ক্লিওপেট্রার তাঁবু পাহারা দিচ্ছে অল্প কয়েকজন রক্ষী। আমাকে ভালো মতোই চেনে ওরা। আমাকে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দেখে যুদ্ধের অবস্থা মোটামুটি আঁচ করে নিল
কিছু জিজ্ঞেস না করে পথ ছেড়ে দিল। থামলাম তাঁবুর দরজার কাছে। সরাসরি ঢুকে পড়ার অনুমতি নেই, তাই উঁচু গলায় বললাম, সাধু অলিম্পাস আপনার জন্য মহান অ্যান্টনির বার্তা নিয়ে এসেছেন মহান রানী। আমাকে ভেতরে ঢুকতে অনুমতি দেয়া হোক। তাঁবুর দরজায় উকি দিল চার্মিয়নের মুখ। নিচু গলায় জিজ্ঞেস করল, কি খবর? সব শেষ চার্মিয়ন। ঠোঁট বাঁকা করে একবার হাসলাম। চার্মিয়নের চেয়েও নিচু গলায় বললাম, যুদ্ধে পরাজিত হয়েছে অ্যান্টনি, পালিয়েছে সে। দরজা ছেড়ে সরে দাঁড়ালো চার্মিয়ন। আমাকে ঢুকতে দিল ভেতরে। ঢোকার পর দেখলাম একটা সোনার খাটে উদ্বিগ্ন মুখে বসে আছে ক্লিওপেট্রা। আমাকে দেখে চিৎকার করে বলে উঠল সে, বার্তা কি এনেছেন মহান সাধু অলিম্পাস? নাটকীয় পরিবেশ সৃষ্টি করার জন্য চুপ করে রইলাম। কি হলো, কথা বলছেন না কেন? বার্তা কি পাঠিয়েছে অ্যান্টনি? তাড়াতাড়ি আমাকে বলুন। ধীরে ধীরে বলতে আরম্ভ করলাম, মহান রানী, যুদ্ধে পরাজিত হয়েছেন মহান অ্যান্টনি। তার সৈন্যরা পালিয়ে গেছে, তিনি নিজেও পালিয়েছেন। যাবার আগ মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম তার সঙ্গে। আপনার জন্য একটা বার্তা পাঠিয়েছেন তিনি। যুদ্ধে পরাজয়ের খবর, অ্যান্টনির পালানোর খবর একসঙ্গে শুনে খুব দুঃখ পেল ক্লিওপেট্রা। কেঁদে ফেলল সে। দুহাতে মুখ ঢেকে বসে রইল অনেকক্ষণ। তারপর একসময় কান্না থামিয়ে জিজ্ঞেস করল আমাকে, কি বার্তা পাঠিয়েছেন অ্যান্টনি? দিন আমাকে সেটা। বার্তাটা আমাকে মুখে বলেছেন তিনি। সে সময় তিনি পালাচ্ছিলেন, লেখার সময় পাননি। বলুন কি বলেছে। ইতস্তত করার ভান করলাম। বললাম, আপনার বর্তমান মানসিক অবস্থায় কথাটা আপনাকে বলা ঠিক হবে না মহান রানী। ক্রোধে দাঁড়িয়ে গেল ক্লিওপেট্রা। চিৎকার করে বলল, সাধু অলিম্পাস, এই মুহূর্তে বার্তাটা আমাকে বলবেন আপনি, নইলে। আর দেরি না করে বার্তাটা জানালাম ওকে। শুনে আবার বিছানার উপর বসে পড়ল ক্লিওপেট্রা। কাঁদতে কাঁদতে বলল, মিথ্যে কথা সাধু অলিম্পাস, আপনি মিথ্যে কথা বলছেন আমাকে। আমার অ্যান্টনি ওরকম করতে পারে না। মিথ্যে হলে এক মুহূর্তে দেবতাদের অভিশাপ নামক আমার উপর। অ্যান্টনি আবার আমাকে অবিশ্বাস করল। সে আমাকে বিশ্বাসঘাতিনী ভাবল। আমি সিজারের বউ হতে চাই, এটা নিজের মুখে বলল। জি মহান রানী। ধীরে ধীরে বললাম, কথাগুলো নিজের মুখে বলেছেন আমাকে। আমার উপর দেবতাদের অভিশাপ নেমে আসুক, এটাও বলল? না, ঠিক ওরকম বলেননি, কিন্তু কথাটার মানে তো সেটাই নাকি? চিৎকার করে কাঁদতে লাগলো ক্লিওপেট্রা। আমি বিশ্বাসঘাতিনী নই অ্যান্টনি। আমি আগেও তোমার বউ ছিলাম, এখনও তোমার আছি। আলেকজান্ড্রিয়া দখল করেছে সিজার, কিন্তু তোমার ক্লিওপেট্রাকে ছুঁতে পারবে না সে। আবারও দু হাতে মুখ ঢাকল সে। কিছুক্ষণ পর কান্না থামালো ক্লিওপেট্রা। আমার দিকে তাকিয়ে বলল, এখন কোথায় আছে অ্যান্টনি? খুব সম্ভবত প্রাসাদে। এই মুহূর্তে আমার বার্তা নিয়ে যান ওর কাছে আপনি। গিয়ে বলুন আমি বিশ্বাসঘাতকতা করিনি ওর সঙ্গে, আমাকে অবিশ্বাস করা হয়েছে। এই অপমান সইতে না পেরে আত্মহত্যা করলাম আমি। ব্যাস, অতটুকুই বলবেন। আসলে আত্মহত্যা করব না আমি। যদি সে আমার মৃত্যুর খবর শুনে আমাকে দেখতে আসে, তাহলে বুঝব আমার জন্য এখনও ওর মনে ভালোবাসা বাকি আছে। আর না এলে। আর কিছু শোনার প্রয়োজন বোধ করলাম না। যত তাড়াতাড়ি পারলাম গেলাম আবার প্রাসাদে। গিয়ে দেখলাম এককালের মহান রাজা অর্ধেক পৃথিবীর শাসক অ্যান্টনিকে সঙ্গ দেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে থাকা 3 জন রক্ষী আর অতি বিশ্বস্ত দাস এরোস ছাড়া আর কেউই নেই। দেখে ভালোই লাগলো। মহান সাধু অলিম্পাস, আমাকে দেখে বিস্ময় প্রকাশ করল অ্যান্টনি। আপনি এখানে এই সময়? আমি ভেবেছিলাম আমাকে ধরতে সৈন্য সামন্ত নিয়ে এসে গেছে সিজার। মহান রাজা, মহান রানী ক্লিওপেট্রা আমাকে দিয়ে একটা বার্তা পাঠিয়েছেন। বলুন। আগ্রহ ফুটে উঠল অ্যান্টনির চোখে মুখে। ক্লিওপেট্রার কথাগুলো হুবহু জানালাম অ্যান্টনিকে। শুনে প্রথমে বেদনায় কালো হয়ে গেল অ্যান্টনির সুন্দর চেহারাটা, তারপর পানিতে ভরে গেল ওর 2 চোখ। সবশেষে পাগলের মতো হা হা করে হাসতে আরম্ভ করল সে। পায়চারি করতে করতে বলল, মারা গেছে? আত্মহত্যা করেছে? খুব ভালো হয়েছে। মিশরের সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য বিদায় নিয়েছে পৃথিবী থেকে। খারাপ হয়নি ব্যাপারটা।
এবার পোকারা কামড়ে কামড়ে খাবে ওর সুন্দর দেহটাকে। কত হাজার পুরুষ যে ওর কবল থেকে রক্ষা পেল আপনি কল্পনাও করতে পারবেন না সাধু অলিম্পাস। শুধুমাত্র ওর জন্যই আজ এই দশা আমার। রাজার হালে মরতাম আমি। ইতিহাসে লেখা থাকতো বীর অ্যান্টনি কোন যুদ্ধে পরাজিত হয়নি, জীবনে যতগুলো যুদ্ধ করেছেন সবগুলোতেই জিতেছেন। আর এখন আমার শত্রুরা এগিয়ে আসছে আমার দিকে, ওদেরকে বাধা দেওয়ারও ক্ষমতা নেই আমার। জানি না সিজার আমাকে ধরতে পারলে কী শাস্তি দেবে, মৃত্যুদণ্ড দেবে নিশ্চয়ই, কিন্তু সেটা কতটা ভয়াবহ হতে পারে ভাবতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। বলতে বলতে ওর চোখ পড়ল এরোসের উপর। দাসটার কাছে থেমে দাঁড়ালো অ্যান্টনি। জিজ্ঞেস করল, আমি যখন যুবক ছিলাম তখন থেকে তুমি আমার সঙ্গী, ঠিক? জি, ঠিকই বলেছেন আপনি, আমি তখন থেকে আপনার সঙ্গী। মরুভূমিতে পথ হারিয়ে মরতে বসেছিলে তুমি, আমি তোমাকে উদ্ধার করেছিলাম, ঠিক এরোস? জি ঠিক। তোমার পরিবার না খেয়েছিল, একদানা শস্য বা একটা চেষ্টা সেও ছিল না তোমার কাছে। আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রা বিনিময়ে কিনে নিয়েছিলাম, মনে পড়ে এরোস? মনে পড়ে হুজুর। আমি কি একদিনের জন্য খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে? না হুজুর, কোনোদিন খারাপ ব্যবহার করেননি। তাহলে আমার সব উপকারের প্রতিদান দাও। হাত পাতল অ্যান্টনি। জি। থতমত খেয়ে গেল অ্যারোস। প্রতিদান দাও আমার সব উপকারের। আবারও বলল অ্যান্টনি। হুজুর। হাত জোর করে ক্ষমা চাইল অ্যারোস। আমার ক্ষমতা নেই, আমি সব খরচ করে ফেলেছি। তাহলে আমার একটা আদেশ পালন করো, বলো রাজি আছো? জি রাজি আছি, আপনি মরতে বললেও রাজি আছি আমি। যদি মারতে বলি? মারতে বললেও সেটা করতে পারবো। কাকে মারতে হবে না বুঝতে পেরে আমার দিকে জল্লাদের দৃষ্টিতে তাকালো এরোস। আমাকে হত্যা করো এরোস, আমার উপকারের প্রতিদান দাও। ওই যে দূরে ইঙ্গিত করলো অ্যান্টনি। আমার তরবারিটা দেখতে পাচ্ছ না? নিয়ে এসো এখানে, তারপর আমার উপকারের প্রতিদান দাও। কাঁপতে আরম্ভ করলো এরোসের সারা শরীর। কাঁদতে কাঁদতে বলল সে, আমি পারবো না হুজুর, আপনি আমাকে মেরে ফেলুন, হাসিমুখে সহ্য করব, কিন্তু আপনাকে খুন করতে পারবো না। রাগে লাল হয়ে গেল উন্মাদ প্রায় অ্যান্টনি। চিৎকার করে বলল, তাহলে দূর হও আমার চোখের সামনে থেকে, একা থাকতে দাও আমাকে। তোমার ওই বিশ্বাসঘাতক চেহারাটা আর দেখতে চাই না আমি। বিশ্বাসঘাতক শব্দটা শুনে থেমে গেল এরোসের কান্না। পাথরের মূর্তির মতো অ্যান্টনির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তারপর কিছু না বলে এগিয়ে গেল অ্যান্টনির তরবারির দিকে। কুশমুক্ত করে নিয়ে এলো অস্ত্রটা, দাঁড়ালো অ্যান্টনির সামনে। হাঁটু গেড়ে মাটিতে বসল অ্যান্টনি। দু চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলো মরণের জন্য। আমি আপনাকে মারতে পারবো না মহান রাজা, আমি বিশ্বাসঘাতক নই। আমাকে চমকে দিয়ে চিৎকার করে উঠল অ্যারোস। তারপরেই হাতে ধরা তরবারিটা ঢুকিয়ে দিল নিজের পেটে। অ্যান্টনির সামনে লুটিয়ে পড়ল ওর মৃতদেহটা। অ্যারোসের মৃতদেহটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল অ্যান্টনি। তারপর লোকটার কপালে একটা চুমু খেল, বলল, তুমি বিশ্বাসঘাতক নও অ্যারোস, বরং তোমার মতো বিশ্বাসী আর কাউকে দেখিনি আমি, কারো কথা শুনিনি। তুমি মিশরের গর্ব, আমার গর্ব, ইতিহাসের গর্ব। বলার পর অ্যারোসের পেট থেকে তরবারিটা এক টানে বের করল সে, তারপর ঢুকিয়ে দিল নিজের পেটে। টলতে টলতে আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করল। অল্প কিছু দূর আসার পরেই লুটিয়ে পড়ল মাটিতে। আমি এগিয়ে গেলাম ওর দিকে। সাধু অলিম্পাস, সাধু অলিম্পাস। অসহনীয় ব্যথায় কাতরাতে কাতরাতে বলল অ্যান্টনি। এই ব্যথাটা সহ্য করতে পারছি না আমি। ওহ, আপনি কিছু একটা করুন, দয়া করুন আমার উপর। চিৎকার করে লোকজনকে ডাকলাম আমি। যে তিনজন রক্ষী দাঁড়িয়েছিল বাইরে আমার ডাক শুনে ভেতরে এলো। অ্যান্টনির অবস্থা দেখে শিউরে উঠল সবাই। একজনকে বললাম, এই মুহূর্তে আমার বাড়িতে যাও তুমি, এক বুড়িকে পাবে সেখানে, ওকে আমার চিকিৎসার সব জিনিসপত্র নিয়ে আসতে বলবে এক্ষুনি, যাও, দেরি করো না। দৌড়ে বেরিয়ে গেল লোকটা। অল্প সময়ের মধ্যেই ফিরে এলো ওটোয়াকে সঙ্গে নিয়ে। অ্যান্টনির মৃত্যুর ঠেকানোর ক্ষমতা ছিল না আমার, কোনো ইচ্ছাও ছিল না, তবে ওর স্নায়ুতন্ত্রকে কিছুটা অবশ করে দিতে পারলে আরাম পাবে সেটা জানতাম। সেরকম একটা ওষুধ তৈরি করলাম খুব তাড়াতাড়ি। ওষুধটা খেতে দিলাম ওকে। খেয়ে কিছুক্ষণ নিস্তেজের মতো পড়ে থাকলো অ্যান্টনি।
তারপর ঘর ঘর শব্দ করে দম নিতে আরম্ভ করল। অটোয়া, চিৎকার করে ডাকলাম বুড়িকে। রানীর কাছে যাও, গিয়ে জানাও মহান অ্যান্টনির কি অবস্থা। যদি আত্মহত্যা না করে থাকেন তিনি, তাহলে নিশ্চয়ই মহান অ্যান্টনিকে দেখতে আসবেন। সত্যিই ছুটে এলো ক্লিওপেট্রা। ততক্ষণে শেষ সময় উপস্থিত হয়ে গেছে অ্যান্টনির। কাঁদতে কাঁদতে ওর পাশে বসে পড়ল ক্লিওপেট্রা। দুহাতে অ্যান্টনির মাথাটা জড়িয়ে ধরে মাতাম করতে আরম্ভ করল। বারবার হাত বুলিয়ে দিল অ্যান্টনির কপালে, গালে, গলায়। পরনের কাপড় দিয়ে অ্যান্টনির ক্ষত থেকে গড়িয়ে পড়া রক্ত বারবার মুছে দিল। তিনজন রক্ষীর কেউ এই চোখের পানি সংবরণ করতে পারল না। আমি, চার্মিয়ন আর অটোয়া দাঁড়িয়ে থাকলাম শুকনো চোখে, মনে বিজয়ের আনন্দ নিয়ে। এক সময় মারা গেল অ্যান্টনি। প্রথমে পাথরের মতো স্তব্ধ হয়ে গেল ক্লিওপেট্রা। তারপর অনেকক্ষণ অ্যান্টনিকে জড়িয়ে ধরে বসে রইল। দীর্ঘ সময় পর ওর ঠোঁটে একটা চুমু খেয়ে আস্তে করে মাটিতে নামিয়ে রাখল মাথাটা। মেঝেতে বসা অবস্থায় ঘুরে আমার মুখোমুখি হলো ক্লিওপেট্রা। বলল, সাধু অলিম্পাস, আপনি সেই করা বিষটা আবার চাই আমার, এক্ষুনি। মহামান্না, বিষটা করাই বলেই সেটা তৈরি করতে সময় লাগবে। ঠিক আছে। আমাকে কথা শেষ করতে দিল না সে। এক্ষুনি বানাতে আরম্ভ করুন। অনেক দূর থেকে ভেসে এলো সিজারের সৈন্যদের আলেকজান্দ্রিয়া প্রবেশের আওয়াজ। কান পেতে শুনল ক্লিওপেট্রা। তারপর বলল, বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই আমার। অটোয়ার সহায়তায় খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেল বিষটা। বিষের পাত্রটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম কিছুক্ষণ। একেবারে পানির মতো দেখাচ্ছে বিষটুকু। জানতাম সেরকমই দেখাবে, তাই কিছু পরিমাণ পানি মেশালাম পাত্রটাতে। তারপর পাত্রটা নিয়ে গেলাম অ্যালবেস্টার হলে। গিয়ে দেখলাম অ্যান্টনির লাশের পাশে তখনও বসে আছে ক্লিওপেট্রা। পাত্রটা হাতে নিল ক্লিওপেট্রা। জিজ্ঞেস করলো আমাকে, আগের মতোই শক্তিশালী তো বিষটা? ওই বিষটুকু 10 জন মানুষকে মারতে পারবে মহান রানী। ঘুরিয়ে উত্তর দিলাম। অথচ একেবারে পানির মতো দেখাচ্ছে। বলতে বলতে এক চুমুক দিল সে পাত্রটাতে। গিলে ফেলল তরল পদার্থটুকু। তীব্র আগ্রহ নিয়ে ক্লিওপেট্রার দিকে তাকিয়েছিলাম আমি। বিষের পাত্রটায় সে দ্বিতীয়বার চুমুক দেওয়ার আগেই ছিনিয়ে নিলাম পাত্রটা ওর হাত থেকে। ওর আয়ত্তের অনেক বাইরে একটা ছোট্ট টেবিলের উপর নামিয়ে রাখলাম সেটাকে। আমি চাইছিলাম মরার আগে আমার পরিচয় জেনে মরুক সে। কি ব্যাপার সাধু অলিম্পাস? দুহাতে গলা চেপে ধরে বিকৃত গলায় জিজ্ঞেস করল ক্লিওপেট্রা। আমার হাত থেকে ছিনিয়ে নিলেন কেন পাত্রটা? আর আমার গলা জ্বলছে কেন? এত কষ্ট হচ্ছে কেন? আমি তো আপনাকে আগের বিষটার মতো তীব্র বিষ বানাতে বলেছিলাম। আপনি এটা কি বানালেন? শান্ত হও ক্লিওপেট্রা। অনেকদিন পর নাম ধরে ডাকলাম ওকে। গলা চেপে ধরে মেঝেতে পড়ে কাতরাচ্ছিল সে। কোঠর ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল ওর অপূর্ব সুন্দর চোখ দুটো। ডাক শুনে আমার দিকে একবার না তাকিয়ে পারল না। তুমি মরবে এখন। আবার বললাম আমি। অবশেষে আমার হাতেই মরণ হলো তোমার। তোমার মরণটা লেখা ছিল আমার হাতেই। ক্ষমতা থাকলে তো তুমি এড়াবে। আপনি সাধু অলিম্পাস? কথা জড়িয়ে যাওয়ার আর কিছু বলতে পারল না ক্লিওপেট্রা। ওর অবস্থা দেখে হাহা করে হাসতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বললাম, আজ আমি বলবো, তুমি শুনবে ক্লিওপেট্রা? ভালো মতো আমার চেহারার দিকে তাকিয়ে দেখো তো, আমাকে চিনতে পারো কি না? বিষের প্রভাবে নীল হতে আরম্ভ করেছে ক্লিওপেট্রার শরীর। বেদনায় কুকড়ে যাচ্ছে সে। তারপর আমার দিকে তাকালো। চেপে রাখা গলা ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। ওর ফর্সা গলায় স্পষ্ট দেখতে পেলাম আঙ্গুলের ছাপ। হারমাচিস, তুমি হারমাচিস? আমাকে চিনতে পেরে ভয়ে বিকৃত হয়ে গেল ক্লিওপেট্রার চেহারা। মৃত্যু যন্ত্রণা ভুলে গেল সে। তুমি তুমি সাধু অলিম্পাস নও? হ্যাঁ, আমি সাধু অলিম্পাস। আমি হারমাচিস। আমি মেনকাও রা এর অভিশাপ, তোমার নিয়তি। অনেক বছর আগে তোমাকে মারতে তোমার শয়ন কক্ষে ঢুকেছিলাম খঞ্জন নিয়ে। পারিনি সেদিন, কিন্তু শেষ পর্যন্ত আমার হাতেই মরলে তুমি। তোমার আজ এই পরিণতি আমারই প্রচেষ্টার ফসল। আমি ধ্বংস করেছি তোমাকে, তোমার অ্যান্টনিকে, তোমার সাম্রাজ্যকে। তুমি ঠিকই ধরেছ, আমি সেই মহান হারমাচিস।
সাধু অলিম্পাস ছদ্মবেশে আমি তোমার মৃত্যু। ক্লিওপেট্রার মুখ দিয়ে ফেনা বের হতে আরম্ভ করল। আমাকে উদ্দেশ্য করে বিড়বিড় করে কিছু একটা বলল সে, বোধহয় অভিশাপ দিল। তারপর ধীরে ধীরে নিস্তেজ হতে আরম্ভ করল ওর শরীর। একসময় নিষ্প্রাণ চোখে ছাদের দিকে তাকিয়ে রইল সে। বুঝলাম মারা গেছে মিশরের রানী, সৌন্দর্যের রানী ক্লিওপেট্রা। দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম মৃত ক্লিওপেট্রার দিকে। যে কাজটা করা উচিত ছিল 11 বছর আগে, সেটা শেষ করতে পারলাম আমি। কিন্তু দেরি করাতে কত পাল্টে গেল পরিস্থিতি। যে মিশরকে উদ্ধার করতে এসেছিলাম, সেটা আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হল। কোনো লাভ হলো না সাধারণ জনগণের। আর আমি কি পেলাম? অভিশপ্ত একটা জীবন ছাড়া আর কিছুই না। একটা দীর্ঘশ্বাস ফেলে তাকালাম পাশে। চার্মিয়নকে দেখতে না পেয়ে কিছুটা আশ্চর্য হলাম। তাকালাম এদিক ওদিক। বিষের পাত্র রাখা টেবিলটার পাশে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে গেলাম। তুমি ওখানে কি করছো চার্মিয়ন? মেয়েটার উদ্দেশ্য বোঝার পর জিজ্ঞেস করলাম। নিঃশব্দে কাঁদছিল চার্মিয়ন। প্রশ্নটা শুনে চোখ মুছে তাকালো আমার দিকে। বলল, আমি রানী ক্লিওপেট্রাকে ঘৃণা করতাম সত্যি, কিন্তু ওর মৃত্যুতে খুশি হতে পারলাম না। কোনোদিন সে খারাপ ব্যবহার করেনি আমার সঙ্গে। নিজের বোনের মতো ভালোবেসেছে, বিশ্বাস করেছে। অথচ কত বড় বিশ্বাসঘাতকতা করলাম ওর সঙ্গে। আগেও একবার বিশ্বাসঘাতকতা করেছিলাম মিশরবাসীর সঙ্গে, আপনার সঙ্গে, আর আরও অনেকের সঙ্গে। আর এবার বিশ্বাসঘাতিনী হিসেবে ইতিহাসে লেখা থাকবে আমার নাম। আবারও কাঁদতে আরম্ভ করল সে। শোনো চার্মিয়ন। এক পা এগিয়ে গেলাম তার দিকে। আমি। খবরদার, চেঁচিয়ে উঠল মেয়েটা। এক পাও এগোবেন না আমার দিকে। এক থাবা দিয়ে বিষের পাত্রটা হাতে তুলে নিল সে। ধরল মুখের কাছাকাছি। অনেক বিষ এখনো বাকি আছে। রানী ক্লিওপেট্রার মরতে যত সময় লেগেছে, আমার মরতে তত সময় লাগবে না। দাঁড়িয়ে গেলাম স্থির হয়ে। জিজ্ঞেস করলাম, কি চাও তুমি? কথা বলতে চাই আপনার সঙ্গে। শুনছি, তবে আমাদের হাতে বেশি সময় নেই। প্রাসাদের দিকে এগিয়ে আসছে অক্টাভিয়ানাসের সৈন্যরা। আমাদের, বিশেষ করে তোমার, ওই মুহূর্তে পালিয়ে যাওয়া উচিত। নিজেকে নিয়ে ভাবছি না আমি। ঠোঁট বাঁকা করে হাসল মেয়েটা। আমি যা বলতে চাই মন দিয়ে শুনুন। সিলিসিয়া থেকে যে রাতে পালিয়ে গেলেন আপনি, মনে আছে সে রাতের কথা? ভিখারিনীর মতো বারবার আমাকে সঙ্গে নেওয়ার জন্য বলেছিলাম আপনাকে। আমার কথার কোনো গুরুত্ব দেননি আপনি, বরং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন আমাকে। সেই দিনই আসলে মারা গিয়েছিলাম আমি। এতদিন বেঁচে ছিলাম শুধু আপনাকে সাহায্য করব বলে। আপনার কাছে প্রতিজ্ঞা না করলে আপনি চলে যাবার পরপরই আত্মহত্যা করতাম। এখন আমাকে কাজটা করতেই হবে। এখন কেউ নেই আমাকে ভালোবাসার জন্যে। এতদিন রানী ক্লিওপেট্রা ছিল, আজ সে মরেছে। সে ছাড়া আর কেউ কোনোদিন আমাকে ভালোবাসেনি। বলতে বলতে আবারও কেঁদে ফেলল চার্মিয়ন। বাসবেও না। আমি শুধু উদ্দেশ্য হাসিলের জন্য উপায় হিসেবে ব্যবহৃত হলাম। লোকেরা সেবা করতে করতেই কাটালো আমার জীবনটা। কেউ একবার ভাবলও না আমাকে নিয়ে। কার জন্যে বেঁচে থাকবো আমি? কীভাবে বেঁচে থেকে? বলতে বলতে ঢকঢক করে বিষটুকু গিলে ফেলল চার্মিয়ন। চার্মিয়ন! মৃদু একটা চিৎকার করে দৌড়ে গেলাম মেয়েটার দিকে। ঠোঁটে একটা বাঁকা হাসি নিয়ে হাত থেকে পাত্রটা ছেড়ে দিল সে। মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল কাঁচ পাত্রটা। বিষের প্রভাবে নীল হতে আরম্ভ করা চার্মিয়নকে ধরে মাটিতে শুইয়ে দিলাম। ওকে বাঁচানোর কোনো উপায় নেই। শেষবারের মতো সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, কাজটা না করলেও পারতে চার্মিয়ন। হয়তো হয়তো নতুনভাবে বাঁচতে পারতাম আমরা। আপনি কি আগের হারমাচিসকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি কি হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে আনতে পারবেন? একটু থেমে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড কষ্ট সহ্য করল সে। তারপর বলল, তবুও আমার সৌভাগ্য যে এই জীবনে দেখা হয়েছিল আপনার সঙ্গে, সেটাই বা কম কি? আর দুর্ভাগ্য মরতে হচ্ছে আপনাকে একা রেখে। আবারও দাঁতে দাঁত চাপল চার্মিয়ন। তারপর ফিসফিস করে বলল, মরতে ইচ্ছে করছে না হারমাচিস। তোমাকে নিয়ে বাঁচতে ইচ্ছে করছে অনেক অনেক বছর।
কিন্তু কি করব, আমার ভাগ্যে সেটা লেখা নেই। একবার হেঁচকি তুলল সে। হারমাচিস, আর কখনো দেখা হবে কিনা জানি না, কিন্তু মনে রেখো, তোমার দাসী চার্মিয়ন ভালোবেসেছিল তোমাকে। আবারও হেঁচকি তুলল সে। তারপর বহু কষ্ট করে জীবনের শেষ বাক্যটা উচ্চারণ করল, আমি আমি তোমাকে ভালোবাসি হারমাচিস। মুখ দিয়ে ফেনা বের করে থাকায় আর কিছু বলতে পারল না। একটু পরে নিস্তেজ হয়ে গেল চিরদিনের জন্য। উঠে দাঁড়ালাম ধীরে ধীরে। দূরে শোনা যাচ্ছে সিজারের সৈন্যদের বিজয় উল্লাস। প্রাসাদের আরও কাছে এগিয়ে এসেছে ওরা। মাটিতে পড়ে থাকা চার্মিয়ন আর ক্লিওপেট্রার দিকে একবার তাকিয়ে নিঃশব্দে বের হয়ে এলাম আমি। দ্রুত পায়ে ফিরে গেলাম বাড়িতে। গিয়ে দেখলাম ভিখারিনীর মতো আমার পথ চেয়ে দরজার বাইরে বসে আছে বুড়ি দাইমা অটোয়া। আমাকে দেখে উঠে দাঁড়ালো বুড়ি। আমি বসার ঘরে ঢোকা মাত্রই দরজাটা বন্ধ করে দিয়ে এসে দাঁড়ালো আমার মুখোমুখি। সব শেষ? জানতে চাইল সে। কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। কি হলো, এবারও কি পারোনি কাজটা করতে? মারতে পারোনি ক্লিওপেট্রাকে? মরেছে মিশরের রানী, আমার এককালের শত্রু। মরেছে সেই নারী যার জন্য আমি আজ দেবতাদের অভিশাপগ্রস্ত, ম্যানকাওরা এর অভিশাপগ্রস্ত। মরেছে সেই রূপের আধার যাকে খুন করে আমি কিছুই পেলাম না, বরং খুনি হিসেবে, প্রতারক হিসেবে দুর্নাম জুটল আমার কপালে। একটা দীর্ঘশ্বাসের শব্দ পেয়ে তাকালাম অটোয়ার দিকে। ওর চেহারায় সন্তুষ্টির ভাব দেখতে পেলাম। আমাকে তাকাতে দেখে বলল বুড়ি, এবার তাহলে আমাকে অনুমতি দাও হারমাচিস, আমিও মরি। দুর্ঘটনা দেখতে দেখতে আমি ক্লান্ত, আর ভালো লাগে না। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, অনুমতি দেব মানে? ভেতরে কামড়ে গেল অটো। একটা তামার পাত্র হাতে নিয়ে ফিরে এলো। দেখালো আমাকে। কি আছে ওটাতে? বোকার মতো জিজ্ঞেস করলাম। তুমি বানিয়েছ, তুমিই চিনতে পারছো না? বিষ হারমাচিস, বিষ। এই বিষ খেয়ে মরেছে তোমার শত্রু। বিষটা বানানোর সময় আমি সাহায্য করেছি তোমাকে, কাজেই এক ফাঁকে একটুখানি চুরি করতে কোনো অসুবিধা হয়নি আমার। যে বিষ খেয়ে মরেছে ক্লিওপেট্রা, তাতে পানি মেশানো ছিল, কিন্তু এটাতে পানি মেশানো নেই। খাওয়া মাত্রই মরব আমি, বলে হাসল অটোয়া। পাগলামি করো না অটোয়া, কড়া গলায় বললাম আমি। তোমাকে নিয়ে অ্যাবাউদিসে ফিরে যাবার জন্য বাসায় এসেছি আমি। জিনিসপত্র সব গুছিয়ে নাও, আর পাত্রটা দাও আমার হাতে। হাত বাড়ালাম অটোয়ার দিকে। এক পা দূরে সরে গেল বুড়ি। তারপর খেয়ে ফেলল সবটুকু বিষ। আমি ওর কাছে পৌঁছানোর আগেই শুরু হয়ে গেল বিষের প্রতিক্রিয়া। কাটা গাছের মতো মাটিতে পড়ে গেল সে। পৃথিবীটা খুব খারাপ জায়গা হারমাচিস, বিষের প্রতিক্রিয়ায় কাঁপতে কাঁপতে বলল অটোয়া। যত কম সময় পারা যায় থাকা উচিত এখানে। বলতে বলতে আমার কোলে মাথা রেখে মারা গেল আমার বুড়ি দাইমা। ক্লিওপেট্রার মৃত্যুতে কোনো কষ্ট পাইনি আমি, বরং দায়িত্ব শেষ হওয়ার একটা সুখানুভূতি জেগেছিল মনে। চার্মিয়ন মারা যাবার পর বিদায় নিয়েছিল সেই অনুভূতিটা। একটা শক্ত আঘাত পেয়েছি মনে। আর অটোয়া মারা যাবার পর বুকটা খালি হয়ে গেল একেবারে। ঝরঝর করে কেঁদে ফেললাম। অটোয়া লাশের পাশে বসে কাঁদলাম অনেকক্ষণ। সিজারের সৈন্যরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলো এক সময়। মৃত্যু অটোয়া আর ক্রন্দনরত আমাকে দেখে একটা কথাও জিজ্ঞেস করল না। সারা ঘরে একবার দৃষ্টি বুলালো ডাকাতের মতো। বোধহয় বুঝল হরণ করার মতো কিছু নেই। কাজেই যেমন ঝড়ের মতো এসেছিল তেমনি ভাবে বের হয়ে গেল। একসময় বাসা ছেড়ে বের হয়ে এলাম আমিও। প্রধান সড়কে গিয়ে দাঁড়ালাম। হুলস্থুল শুরু হয়ে গেছে সারা শহরে। কেউ পালাচ্ছে, কেউ লুট করছে, কেউ আবার ব্যস্ত হচ্ছে হাতাহাতিতে। আমি কে, কোথায় যাব জিজ্ঞেস করল না কেউই। তাতে সুবিধাই হলো আমার। বন্দরে গিয়ে দেখলাম খালি পড়ে আছে বহু নৌকা, মালিক নেই একটারও। নির্দ্বিধায় চেপে বসলাম একটাতে। রওনা হয়ে গেলাম অ্যাবাউদিসের উদ্দেশ্যে। 8ম দিনে অ্যাবাউদিসে পৌঁছালাম আমি। ক্লিওপেট্রাকে ম্যানকাওরা এর অভিশাপের ভয় দেখিয়ে অ্যাবাউদিসের মন্দিরে আবার পুজো চালু করিয়েছিল চার্মিয়ন। আমি যখন পা রাখলাম শহরটাতে,
তখন দেবী আইসিসের পূজা উপলক্ষে ভোজ অনুষ্ঠান চলছে মন্দিরে। অনেক পুরোহিত জড়ো হয়েছেন সেখানে। মন্দিরে ঢুকে পড়লাম আমি। একজন পুরোহিত এগিয়ে এলেন আমার দিকে, জিজ্ঞেস করলেন, কাকে চাইছেন? আলেকজান্দ্রিয়া থেকে এসেছি আমি, মাননীয় পুরোহিত। দেবী আইসিসের পূজা উপলক্ষে আপনাদের সবাইকে একসঙ্গে পাওয়া যাবে জানি। আমি সভাকক্ষে যেতে চাই, সবার সামনে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আশ্চর্য হলেও আর কথা বাড়ালো না পুরোহিত। ভিতরে গিয়ে অনুমতি নিয়ে এলো। লাঠিতে ভর দিয়ে হাজির হলাম বহু পরিচিত সভাকক্ষে। এই কক্ষে প্রধান পুরোহিত হিসেবে একদিন মনোনীত করা হয়েছিল আমাকে। দাঁড়ালাম নির্দিষ্ট জায়গায়। আমার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন পুরোহিতেরা। ইচ্ছে করেই তাদেরকে সেই সুযোগ দিলাম। চাইছিলাম আমি পরিচয় দেওয়ার আগেই আমাকে চিনতে পারুক তারা। আপনি সাধু অলিম্পাস না? হঠাৎ বলে উঠল একজন। টেপে শহরের প্রাচীন ফারাওদের কবরে থাকতেন, রানী ক্লিওপেট্রার ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও তো কাজ করতেন। শুনলাম বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। কথাটা কি সত্যি? আপনি আমাকে ঠিকই চিনতে পেরেছেন মহান পুরোহিত। আমি সেই সাধু অলিম্পাস। আর এ কথাও সত্যি যে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন মহান রানী ক্লিওপেট্রা। তবে বিষটা আমি খাইয়েছি ওকে। কি? একটা শোরগোল আরম্ভ হয়ে গেল সভাকক্ষে। হাত তুলে থামালাম গণ্ডগোলটা। বললাম, একেবারে প্রথম থেকে খুলে বলছি সব। 11 বছর আগে ঠিক এই সভাকক্ষেই পুরোহিত এমএন হেটের ছেলে হারমাচিসকে প্রধান পুরোহিত হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনাদের কারো কি মনে পড়ে সেই কথা? দু একজন বৃদ্ধ পুরোহিত মাথা নেড়ে সম্মতি দিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, কিন্তু আপনি জানলেন কিভাবে? উত্তর না দিয়ে আবারও জিজ্ঞেস করলাম। শুধু প্রধান পুরোহিতই নয়, ওকে পরে মিশরের ভবিষ্যৎ ফারাও হিসাবে মনোনীত করা হয়েছিল। ঠিকই বলেছেন আপনি সাধু অলিম্পাস, কিন্তু এসব কথা আপনার জানার কথা নয় তো? 37টা শহর থেকে 37 জন গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন সেই দীক্ষা অনুষ্ঠানে। তাদের মধ্যে 32 জন হারিয়ে গেছেন, হয়তো মারা গেছেন অথবা হয়তো জেলে পচেছেন। আবার অনেককে হত্যাও করা হয়েছে। অন্য শহরের প্রধান পুরোহিত স্যাপারও একই দশা হয়েছে। কি আশ্চর্য ব্যাপার! আপনি দেখছি সবই জানেন। বিশ্বাসঘাতক হারমাচিসের জন্যই সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেল। নিজেকে সে রানী ক্লিওপেট্রার কাছে বিক্রি করে দিয়েছিল। ঠিক, হারমাচিসের কারণেই আজ মিশর রোমানদের পরাধীন। সে নিজেকে রানী ক্লিওপেট্রার কাছে বিক্রি করে দিয়েছিল। এটা ঠিকই বলেছেন আপনি। আরও বড় কথা হচ্ছে, আমি সেই হারমাচিস। হাঁ হয়ে গেলেন সবাই। দাঁড়িয়ে গেলেন কেউ কেউ, বাকিরা বসে রইলেন নিজেদের চেয়ারে কাঠের মূর্তির মতো। আমি সেই বিশ্বাসঘাতক হারমাচিস। আমার কথার গুরুত্ব বোঝাতে আবারও বললাম, আমি বিশ্বাসঘাতকতা করেছি দেবতাদের সঙ্গে, আমার দেশের সঙ্গে, আমাকে যারা বিশ্বাস করেছিল তাদের সঙ্গে। সব কথা স্বীকার করতে আজ এখানে এসেছি আমি। আমি খুন করেছি ক্লিওপেট্রাকে। যে বিষটা খেয়ে সে মরেছে, সেটা আমি ওকে বানিয়ে দিয়েছি। ওর জন্য একদিন আমি ধ্বংস হয়ে গিয়েছিলাম। ওকে ধ্বংস করে প্রতিশোধ নিলাম। দেবতাদের নামে শপথ করেছিলে তুমি, সেই শপথ ভঙ্গের জন্য তোমার কি শাস্তি হতে পারে জানা আছে? জিজ্ঞেস করলেন একজন বৃদ্ধ পুরোহিত। খুব ভালো মতোই জানা আছে। সে শাস্তির জন্য অপেক্ষা করছি আমি। নিজের ব্যাপারে আরো কিছু বলো হারমাচিস, আদেশ দিলেন আরেকজন। শুধু নিজের ব্যাপারে নয়, আরো অনেক কিছু তাদেরকে জানালাম আমি। সাধু অলিম্পাস হিসাবে কিভাবে পরিচিতি পেলাম বিশেষভাবে জানতে চাইলেন তারা। ধৈর্য ধরে তাদের সবগুলো প্রশ্নের উত্তর দিলাম। সব শুনে আমাকে অপেক্ষা করতে বললেন বৃদ্ধ পুরোহিতেরা। আমাকে কি শাস্তি দেয়া যায় নিজেদের ভেতরে সে বিষয়ে আলোচনা করলেন। আলোচনা শেষে এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন। আমাকে উদ্দেশ্য করে দুর্বল কণ্ঠে বলতে আরম্ভ করলেন, হারমাচিস, সব শুনলাম, আমরা বিবেচনা করলাম। দেবতাদের নামে শপথ করে সেটা ভঙ্গ করেছ তুমি। এর চেয়ে বড় পাপ আর হয় না। রানী ক্লিওপেট্রার উপর প্রতিশোধের নামে মিশরের স্বাধীনতাকেও তুলে দিয়েছ রোমানদের হাতে। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর হয় না।
তুমি মা আইসিসকে অপমান করেছ, প্রাচীন ফারাও ম্যানকাও রা এর শান্তি নষ্ট করতে সাহায্য করেছ রানী ক্লিওপেট্রাকে। তোমার মতো বড় পাপীর জন্য মৃত্যুদণ্ড কম হয়ে যায়। হারমাচিস, তোমাকে গ্রেফতার করার আদেশ দিচ্ছে আমরা। তারপর শিরচ্ছেদ করা হবে তোমার। অসম্মানজনক মৃত্যুই তোমার প্রাপ্য। আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। মন্দিরের সিঁড়ি বেয়ে উঠলে একেবারে শেষ মাথায় ঠিক একটা ছোট্ট প্রকোষ্ঠে। সেখানে আটকে রাখা হলো আমাকে। আটক অবস্থায় একদিন কথা বলতে চাইলাম এক পুরোহিতের সঙ্গে। তিনি এলে তাকে বললাম, অনর্থক বসে না থেকে আমার পাপাচারের কাহিনী লিখে ফেলতে চাই, যেন তা পরবর্তী লোকদের জন্য শিক্ষণীয় হয়ে থাকে। অনুমতি দেয়া হলো আমাকে। কবে কার্যকর করা হবে আমার মৃত্যুদণ্ড জানানো হয়নি আমাকে। অলস বসে থেকে মৃত্যুর অপেক্ষা করছি আমি। একদিন হয়তো মাঝরাতে ভেঙে যাবে ঘুম, সিঁড়িতে শুনতে পাবো জল্লাদদের পায়ের আওয়াজ। বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই আমার। বুড়ি দাইমা ওঠোয়ার মতো আমিও মনে করি পৃথিবীটা খুব খারাপ জায়গা। এখানে যত কম থাকা যায়, পরকালের জন্য তত মঙ্গল। মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত আমি। বন্দি অবস্থায় অনেকবার ভেবেছি দেবতাদের, ডেকেছি, কোনো সাড়া পাইনি তাদের কাছ থেকে। তবে আমি বিশ্বাস করি একদিন না একদিন প্রায়শ্চিত্ত হবে আমার পাপের, ক্ষমা পাবো আমি। সেদিন আগের মতো আবারও নিষ্পাপ হব, পাব চিরশান্তির সন্ধান। প্রেম কি আমি জানতে পারিনি আজও, জানার কোনো ইচ্ছেও নেই। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে শুনতে পাই অপার্থিব শব্দ, দেখতে পাই অবাস্তব দৃশ্য। রাতের নৈশব্দ ভেঙে আমার কানে ভেসে আসে সমুদ্রের গর্জন। যদিও কাছে পিঠে কোনো সমুদ্র নেই, আকাশে চাঁদ না থাকলেও পূর্ণিমা দেখি আমি। মেঘে ঢাকা আকাশে চিনতে পারি প্রতিটা তারাকে। আর কোনো রাতে সুশীতল বাতাস বইলে প্রথমে শুনতে পাই নাম না জানা একটা বাদ্যযন্ত্রের অপূর্ব সুর। তারপরে কে যেন ভোরের পাখির চেয়েও মিষ্টি গলায় গেয়ে ওঠে। মনে করো কোনো এক সাগরে ভাসছে আমরা রাতে। হৃদয় ছিঁড়ে বেরোতে চাই অতুলনীয় এক সুর, যাতে ফিসফিস করে কথা বলতে পারি আমি তোমার সাথে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প ক্লিওপেট্রার অষ্টম পর্ব। অষ্টম পর্বের মাধ্যমে পুরো গল্পটি আমরা এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।